হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটি শোনাবো সেটা একটি জীবনের গল্প। তো বন্ধুরা, এটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, এটা হচ্ছে বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমার নাম আয়েশা। আমি গ্রামে থাকা একটি মেয়ে। গ্রামে হেসে খেলে বড় হয়েছি। লেখাপড়া তেমন একটা করতে পারিনি, কারণ আমি ছিলাম খুবই দরিদ্র ঘরের মেয়ে। আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার বাস কয়েকদিন পরই আমার বাবা চলে যান আমাকে ছেড়ে। ততক্ষণে স্বামীর আচরণ আমি বুঝতে পারিনি। বাবা চলে যাওয়ার পর শোক সামলাতে সামলাতেই বেশ কিছুদিন কেটে চলে গেল। তারপরে তো স্বামীর সংসারে আসলামই। আসার পরে যে দৃশ্য দেখতে পেলাম তা দেখে তো আমার চোখ একবারে আটালে। আমার স্বামী নেশাগ্রস্ত ছিল। জুয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নয় সে যেটা করতেন না। বাবা নেই, মা অসুস্থ। এভাবে কিভাবে মায়ের কানে সমস্ত কথা তুলব? তাই একটু একটু করে সবটা নিজে একা একাই সহ্য করতে থাকলাম। মাথার উপরে তেমন কোনো গার্জিয়ানও ছিলেন না। আমার স্বামী প্রতিদিন জুয়া খেলতো। আমার বাবা খুবই কষ্ট করে করে আমার জন্য কিছু গয়না বানিয়েছিল। সেগুলো আমার বিয়ের সময় আমার গায়ে তুলে দিয়েছিল। তাও মোটামুটি একটু 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 করে বিক্রি করে করে শেষ করে দিয়েছে। প্রথম প্রথম অবস্থায় কয়েকটা বছর দু চারটা চড়-থাপ্পড় খেয়ে সংসার তো করেছি। তখন আমার শ্বশুরও বেঁচে ছিল। শ্বশুরমশাইও চাকরি রিটায়ার্ড করলেন। করার পরে বেশ কিছু টাকা পয়সা পেলেন। আমার স্বামীকেও কিছুটা দিলেন। দিতে না দিতেই আমার শ্বশুরও চলে গেল দুনিয়া ছেড়ে। এখন তো আমরাই। তা দিয়ে আমার স্বামী একটা মোটরসাইকেল কিনলো। 7 লাখ টাকা পেয়েছিল আমার শ্বশুরের কাছ থেকে। অন্যদিকে আমার গায়ে সমস্ত গয়না শেষ হয়ে গেছে। একটা মোটরসাইকেলের দাম ছিল মাত্র 2,80,000 টাকা। বাদবাকি যত টাকা থাকে সব টাকাই আমার স্বামী নেশা করে উড়িয়ে দিয়েছে জুয়া খেলে। তারপর সবটা শেষ করে বাদবাকি রইল শুধু ওই মোটরসাইকেলটি। আমার একটা কন্যা সন্তানও হয়ে গেল। কন্যা সন্তান যেদিন হয়ে গেল আমার স্বামীর কোনো খোঁজখবরই ছিল না। অন্যদিকে সিজারের দরকার ছিল। আমার মা খুবই কষ্ট করে কিছু টাকা পয়সা ম্যানেজ করে তার কানের দুলজোড়া বেচে আমার ডেলিভারি করান। তার 2 দিন পরে আমার স্বামী আসে। আসার পরে হাসপাতালে আরও একদিন আমি থাকি। মোট 5 দিন ছিলাম। যাই হোক বন্ধুরা, এভাবেই আমি হাসপাতাল থেকে আমার মেয়েকে নিয়ে বাসায় আসলাম। আসার পরে 1 সপ্তাহ যেতে না যেতেই আমার জ্বর হয়। সেই জ্বরে আমার অঙ্গ পুরোটাই পড়ে যায়। দুটো হাত এবং কোমর থেকে পুরো বডি লাপাত্তা। আমি আজও সোজা হয়ে আর দাঁড়াতে পারি না। এই শরীরে আমার স্বামী আমাকে প্রচণ্ড মারধর করে। অন্যদিকে আমার মাও আমার মেয়ের যখন 1.5 বছর তখন আমাকে ছেড়ে চলে গেল। আমার আর পৃথিবীতে কেউ রইল না, কোথায় যাওয়ার জায়গাও রইল না। অন্যদিকে শাশুড়ি তো বিধবা। এভাবেই চলতেছিলাম আমি। কিন্তু নেশা করলেও দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা আমার স্বামী করে দিত। কিন্তু আমার মেয়েটা হওয়ার পর, আমার অঙ্গহানি হয়ে যাওয়ার পর আমার স্বামী আমাকে আর ভাতও দিল না। আমি মোটামুটি ফোনে ফোনে যত আমার ওই যে মায়ের আত্মীয় স্বজন ছিল, বাবার আত্মীয় স্বজন ছিল, 2-4 দিন পর পর ফোন করে করে কিছু টাকা পয়সা সবার কাছ থেকে চেতাম। এভাবেই তারা আমাকে 200-500 করে দিতে দিতে বড্ড বিরক্ত হয়ে গেল। একটা সময় তারা আমাকে সমস্ত টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। তাতে করে আমার জীবন আরও জটিলতায় ভরে গেল। এই মার ও অস্বাভাবিক নির্যাতন চালালো আমার স্বামী আমার উপরে। তারপরও আমি কখনো সংসার ছেড়ে যাব এই ধরনের চিন্তাও আনিনি। তাছাড়া যাব তো যাব, কোথায় যাব? আমি তো দাঁড়াতে পারি না, আমি তো হাঁটাচলা করতে পারি না। এভাবেই আমাকে এখানে পড়ে থাকতে হয়। যাকগে প্রিয় বন্ধুরা, এভাবেই যখন চলতে থাকলো আর তো কিছু করার রইল না আমার। তারপরও হাল ছেড়ে দিলাম না। এখন আমার বান্ধবী ছিল 2-3টা। আমার বান্ধবীরা আমাকে খুবই সাহায্য করতেন। তো এভাবে প্রতিদিন ঠেকা তো আর কেউ চালাতে আসেন না। আমার স্বামী টাকার জন্য আমাকে খুবই টর্চারিং করতো। 2-4 টাকা যাই আনতাম না কেন আমি, সবটাই সে নিয়ে চলে যেত নেশা খাওয়ার জন্য। একটা সময় যখন দিতে পারলাম না তখন সে আমাকে বলে, যদি আমাকে টাকা পয়সা না এনে দিস তোকে আর এভাবে আমি রাখবো না। আমার স্বামীকে আমি কেঁদে কেঁদে বলতে থাকি, তুমি আমাকে না রাখলে আমি কোথায় যাব বলো? সবসময় তো তোমার কথাই শুনি। আমার তো দুটো হাতও নেই, দুটো পাও নেই, আমি কি করব বলো? তাছাড়া যতটুকুই যার কাছে পাই সবটাই তুমি নিয়ে যাও। সবাই খুব বিরক্ত আমার প্রতি। এখন আর কেউ একটা টাকাও দিচ্ছে না। তখন আমার স্বামী আমাকে বলল,
টাকা মানুষ না দিক, সমস্যা কী? টাকা তো তুই অন্যভাবেও কামাই করতে পারিস, সেটা আমি ব্যবস্থা করে দেব। আমি বললাম, এটা আবার কি বলো? যার দুটো হাত নেই পা নেই সে কীভাবে টাকা কামাই করবে? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আমার স্বামী বলল, অবশ্যই সম্ভব। তখন সে আমাকে চুলের মুঠি ধরে দুটো থাপ্পড় মেরে বের হয়ে গেল ঘর থেকে। আমার মেয়ে ওর ফুপুর নিয়ে গেল এই মারামারি দেখে। ওর ফুপুর অবস্থা তেমন একটা ভালো ছিল না। নিয়ে যায়, আমি বাড়িতে একা একাই হাঁপুড় পেরে পেরে মোটামুটি একটু বাথরুমে যাই, কাজ কাম করি একটুখানি কোনোভাবে। তো এইভাবে চলতে থাকলো। আমার স্বামী অনেক রাতে বাড়িতে আসলো। আসার পরে দেখলাম তার সঙ্গে একটা অপরিচিত লোক আছে। লোকটা অবশ্য আমার স্বামীর বন্ধুই ছিল। আমি দেখতে কিন্তু বেশ সুন্দর, খুবই উঁচা লম্বা, আমি বিএ পাশ করেছি। তো বন্ধুরা, ওই লোকটাকে দেখার পরে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এত রাতে বাসায় কাকে নিয়ে এসেছো? বলল, কাকে নিয়ে এসেছি তুই একটু পরেই বুঝতে পারবি। আমি বললাম, অনেক রাত হলো, মেয়েটাকে এনে দাও। বাচ্চাটা তো একা একাই ওর ফুবুর সঙ্গে গেছে, ওকে আসার সময় তুমি নিয়ে আসতে পারতে না? বলল, ওকে নিয়ে আসলে আমার কাজ কী করে হতো? আমি বললাম, তোমার কাজে আবার ও কী বাধা দিল? বলল, ঠিক আছে, একটু পরে যাব। এই বলে আমার স্বামী যে লোকটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল, ওই লোকটার নাম ছিল বেলাল। বেলালের সঙ্গে আমার স্বামীর বেশ বন্ধুত্ব ছিল। আমি মুখে মুখে নাম শুনেছি, এর আগে কখনোই দেখিনি। তো উনি অনেক খাবার টাবার নিয়ে এসেছিলো। তো খাবার টাবারগুলো ঢেলে ওরা খেলো। আমার না বুকটার মধ্যে ধক 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 করছিল। এত রাত্রে একটা বাহিরের লোক আমার বাসায় কী করছে? অন্যদিকে আমি একজন পঙ্গু মানুষ, আমি কি করে এর প্রতিবাদ করব? তাই চুপচাপ ছিলাম। থাকার পরে ওরা খাওয়া দাওয়া শেষ করার পর ঘরে বসেই দুজন নেশা করতে থাকেন। থাকার পরে আমার স্বামী আমাকে বলল, বেলাল এখানেই থাকবে, আর যেটা যেটা বলবে তুই মন দিয়ে শুনবি। একটা কথাও যদি ফেলিস তাহলে কিন্তু তোর জন্য বিষয়টা ভালো হবে না। আমি যাচ্ছি আমার মেয়েকে আনার জন্য। আমি আস্তে আস্তেই সব কিছু কমপ্লিট হওয়া চাই। তারপরে আমার স্বামী বেল্লালকে ঘরে রেখে বাইরে মেন গেটে তালা দিয়ে চলে গেল। যাওয়ার পর বেল্লাল আমার পাশে এসে বসলো। পাশে এসে বসার পরে বেল্লাল আমাকে বলছে, তাহলে আর দেরি কিসে? যে কাজের জন্য এসেছি সেই কাজটা সেরে নেই। আমি বললাম, কী কাজের জন্য এসেছেন আপনি? আপনার বন্ধুর সঙ্গে এসেছেন, ওর সাথে গল্পগুজব করলেন, খাওয়া দাওয়া করলেন, আরও কত কী করলেন, এখন আবার কী কাজ বাকি রয়ে গেল? বলল, বাকি রয়েছে তো মেন কাজটাই। এই কথা বলেই প্রথমে আমার ওড়নাটা ধরে টান দিয়ে সরিয়ে ফেললো। তাতে আমি অনেক অনেক হতাশ হয়ে গেলাম ও লজ্জা পেয়ে গেলাম, বুকটা কাঁপছিল। আমি বললাম, বেল্লাল ভাই প্লিজ, আপনি যেটা করতে চাইছেন ওটা মোটেও ঠিক নয়। আমি একজন অসুস্থ মানুষ, আপনি তো এটা করতে পারেন না আমার সাথে। তখন আমাকে বলল, তোমার এই বাণী তোমার কাছে রাখো, আমি মোটেও শুনতে চাইনি। এখানে চিল্লাচিল্লি চেঁচামেচি করলে তোমারই মান সম্মান যাবে, কারণ আমি কিন্তু তোমার বাসায়, তুমি কিন্তু আমার বাসায় না। কাজে চুপচাপ করে থাকো, বিনিময়ে তো টাকা পাবে। এই বলে ক্ষুধার্ত কোনো হায়নার মতো সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপরে তার ইচ্ছে মতো সে কাজ করতে থাকে। অন্যদিকে আমি তো দু চোখ দিয়ে শুধু জল ঝরানো ছাড়া আর কিছুই করতে পারলাম না। এভাবে প্রায় ৫-০ মিনিট ধরে সে তার নিজের মতো করে কাজ করতে থাকে। ৫-০ মিনিট পর সে উঠে যায়। আমি তো চলাফেরা করতে পারি না। সে আমায় সাহায্য করলো, বলল, আমার অনেক ভালো লেগেছে, এখন থেকে ২-১ দিন পরপরই আসবো। তুমি যদি বলো প্রতিদিনই আসবো, তোমার টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবে না। তারপরে আমায় বাথরুমে নিয়ে গেল। ও নিয়ে যাওয়ার পর বলল, এবার তুই নিজের কাজটা নিজে করো। তারপরে আমি মোটামুটি করে নিজে ফ্রেশ হয়ে বের হলাম সেই হাঁপুড় পেরে পেরেই। তখন সে আমাকে বলল, তোমার স্বামী আজকে আমার কাছে তোমাকে টাকার বিনিময়ে রেখে গেল, কালকে যে অন্য কাউকে আনবে না এমনটা তো নয়। ও যা নেশাখোর হয়েছে তাতে করে তোমাকে দেখো আরও কত বেচা দেয়। আমি বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে, শুধু
চিৎকার করতে পারছিলাম না, তবে ভিতরে সব কিছু মনে হয় ফেটে গেছে। এইভাবে কান্না আসতেছে, দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে আমার। তো বন্ধুরা, এভাবে উনি বসে থাকলেন। বসে থেকে মানে ওনার কী আর বলবো তোমাদের, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাই হোক, এভাবে চলতেই থাকে। আমার স্বামী চলে এসে তালাটা খুলে দিয়ে আমার মেয়েকে নিয়ে আসলো। আসার পরে দেখলাম এক মুঠ টাকা গুঁজে দিল আমার স্বামীর হাতে। তারপরে বেল্লাল সেদিন সেখান থেকে চলে যায়। এভাবেই বেল্লাল প্রতিদিনই গভীর রাতে আসতো। আসার পরে সেই একই ক্ষুধার্ত আচরণ আমার সাথে করতেন। করার পরে সে চলে যেতেন। এই প্রায় 1.5 মাস হলো। হওয়ার পরে বেল্লালকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা বেল্লাল, তোমার কি অনুশোচনা হয় না বলো দেখি? তোমারও তো বোন আছে, বিয়ে করেছো, বিয়ে দিয়েছো, তার সঙ্গে যদি এরকম হতো তুমি কি মেনে নিতে পারতে বলো? বেল্লাল আমার এরকম কথা শুনে বলল, তুমি ঠিকই বলেছ, আমি ভুল করে ফেলেছি। তবে হ্যাঁ, আজকে থেকে আর ভুল করব না। তুমি কি আমার সাথে যাবে? আমি বললাম, আমার ল্যাংড়া জীবন, তুমি এখনও বিয়েই করনি, আমাকে নিয়ে যে তুমি কি করবে? তখন বেল্লাল আমাকে বলল, ঠিক আছে, তাহলে কোনো বিনিময়ে নয়, আজ থেকে আমি তোমাকে টাকা পয়সা দেব, তুমি ভালো থেকো, মাঝে মধ্যে তোমাকে দেখার জন্য আমি আসব। সেদিন থেকে বেল্লাল আমাকে বেশ টাকা পয়সা দেয়। দেওয়ার পরে বেল্লাল মাঝে মধ্যে এসে আমাকে দেখে যায়, আর আমার স্বামী সেই টাকা দিয়ে চলতেই থাকে। তো প্রিয় বন্ধুরা, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই সংসারে পড়ে আছি। কারণ আমি নিজে একটু হেঁটে ঘর থেকে বের হয়ে দরজার সামনেও যেতে পারবো না। এই জীবনে কারো কাছে বোঝা হতে চাইনি। তো গল্পটা শেয়ার করার একটাই কারণ, একটা মেয়ে অনেক আশা আর স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে আসে। আমি তো অসুস্থ হয়ে স্বামীর ঘরে আসিনি, আমার সঙ্গে কেন এই আচরণ? আমার স্বামীকেও অনেক বুঝিয়েছি, বিনিময়ে শুধু অপমান, অপদস্থ আর মার খেয়েছি। তো বন্ধুরা, গল্পটা শেয়ার করলাম এই কারণে, স্ত্রী তো স্ত্রীই হয়, স্ত্রীর সুখ তো পৃথিবীর কেউ দিতে পারে না। কোনো দুর্বল স্ত্রীর সাথে এরকম করা মোটেও উচিত নয়। এই কারণেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।